ঢাকার রাস্তায় একটা মোটরসাইকেল থামছে। চালক দেখছেন পেট্রোল পাম্পের সামনে সারি সারি গাড়ি আর বাইক। লাইন এতটাই লম্বা যে সে নিজেও বুঝতে পারছেন না এটা কোথায় শেষ। কিন্তু প্রশ্নটা তার মাথায় ঘুরছে, দেশে তো পেট্রোল তৈরি হয়, কারখানা আছে, রিফাইনারি আছে, তাহলে এই লাইন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে যেতে হবে চট্টগ্রামের পতেঙ্গায়। কর্ণফুলী নদীর তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একমাত্র সরকারি তেল পরিশোধনাগার, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সংক্ষেপে ইআরএল। ১৯৬৮ সালে যখন এই কারখানা চালু হয়েছিল তখন দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। মানুষের সংখ্যা ছিল কোটি পাঁচেক, গাড়ি ছিল হাতে গোনা। আর আজ বাংলাদেশে মোটরযান আছে কোটির ওপরে, কিন্তু সেই কারখানা সে প্রায় একই আছে, একটুও বাড়েনি তার হৃদয়ের আয়তন। ইআরএলের বর্তমান পরিশোধন ক্ষমতা বছরে মাত্র ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল, কিন্তু দেশের মোট চাহিদা ৭৫ লাখ মেট্রিক টন। দ্য ডেইলি স্টার, অর্থাৎ দেশের মোট জ্বালানির চাহিদার মাত্র ২০% মেটাতে পারে এই একমাত্র সরকারি রিফাইনারি। বাকি ৮০% সেটা আসে বাইরে থেকে, আমদানি করা পরিশোধিত তেল, ভারত থেকে, চীন থেকে, মধ্যপ্রাচ্য থেকে। এখানেই শুরু হয় আসল গল্পটা। বাংলাদেশ নিজে পেট্রোল বানায়, এটা সত্যি। গত অর্থবছরে দেশে ৪,৬২,০০০ মেট্রিক টন পেট্রোল বিক্রি হয়েছে, এর পুরোটাই দেশীয়ভাবে উৎপাদিত। ইআরএল তৈরি করে ১৬ রকম পেট্রোলিয়াম পণ্য, কিন্তু এই উৎপাদনের ভিত্তি কোথায়? সেটা হলো অপরিশোধিত তেল, অর্থাৎ ক্রুড অয়েল। আর সেই ক্রুড অয়েল আসে কোথা থেকে? সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত থেকে। প্রথম আলো। মানে দাঁড়াচ্ছে কি, দেশে উৎপাদন হলেও সেই উৎপাদনের কাঁচামালটাই আসে বিদেশ থেকে। ক্রুড ছাড়া রিফাইনারি একটি নিষ্প্রাণ লোহার কঙ্কাল মাত্র। আর তারপরই ঘটল সেই ঘটনা যেটা পুরো সমীকরণটাকে উল্টে দিল। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, রাত গভীর। দূর মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলে উঠল আগুন। সেই রাতে আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করে। ইরান পাল্টা জবাব দেয়। ১,০০০ মাইল দূরে নেই যুদ্ধ, কিন্তু এর শিখা এসে স্পর্শ করল ঢাকার পেট্রোল পাম্পকে। কারণ একটাই, হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাইরে বের হওয়ার পথ মাত্র একটাই, হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল যায় সারা পৃথিবীতে। বাংলাদেশ তার মোট জ্বালানির ৯৫% আমদানি করে। এই আমদানির সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে, সেই হরমুজ পেরিয়ে। যখন সেই প্রণালীতে যুদ্ধের মেঘ জমল, সরবরাহের রাস্তায় পড়ল তালা। মধ্যপ্রাচ্যের বড় সরবরাহকারী দেশগুলো ফোর্স মেজর ঘোষণা করে তেলের চালান স্থগিত করে দেয়। বাংলাদেশকে বাধ্য হয়ে দামি স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। মার্চের মাঝামাঝি সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে পরিকল্পিত ১ লাখ টনের একটি ক্রুড চালান বাতিল হয়ে যায়। আবুধাবি থেকেও আরেকটি চালান বাতিল হয়। ফলে পুরো মার্চ মাসে নতুন কোনো ক্রুড সরবরাহ আসেনি। মানে ভাবুন একবার, দেশের একমাত্র সরকারি রিফাইনারিতে কাঁচামালই নেই। মার্চের শেষে ইআরএলের মজুতে মাত্র ২৩,০০০ টন ক্রুড ছিল, মাত্র ৭ দিনের জন্য যথেষ্ট। এই হল সংকটের প্রথম স্তর, কাঁচামালের সংকট। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যুদ্ধের খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়ালো, মানুষের মনে ঢুকে গেল একটি শব্দ, সংকট। আর সেই শব্দটাই তৈরি করল দ্বিতীয় একটি সংকট, যেটা প্রকৃতপক্ষে মানুষের মনের তৈরি। স্বাভাবিক সময় দেশে প্রতিদিন পেট্রোলের চাহিদা থাকে প্রায় ১৩০০ টন, অকটেন ১১০০ টন। কিন্তু মার্চের প্রথম কয়েকদিনে পেট্রোলের চাহিদা বেড়ে দাঁড়ায় ২৩০০ টনে, অকটেন ২,০০০ টনে। প্রায় দ্বিগুণ। মানুষ পাম্পে গিয়ে যতটা পারছে ভরে নিচ্ছে, পরের দিনের জন্য কিনছে, পরের সপ্তাহের জন্য কিনছে, এমনকি যে বাড়তি তেল রাখার ব্যবস্থা নেই সেও কিনছে। এই চাহিদার বিস্ফোরণ কিন্তু বাস্তব ভোগের চাহিদা ছিল না, মানুষ ভবিষ্যতের ভয়ে আজকের কেনাকাটা এগিয়ে এনেছিল। হাজার হাজার গাড়ির মালিক একসাথে এটা করতে থাকলে পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। ঢাকার মতিঝিলে এক পাম্প মালিক বললেন তার কথা। তার পাম্পের স্বাভাবিক দৈনিক চাহিদা ছিল ৩০,০০০ লিটার, কিন্তু ডিপো থেকে মিলছিল মাত্র ৯,০০০ লিটার। বিকেল হতেই অকটেন শেষ। আর বাইরে ৪০০ মিটার লম্বা লাইন, টিটুমির কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে সেই লাইন। উত্তরবঙ্গের চিত্র আরও কঠিন। বগুড়ায় পাম্পগুলো নিজেই রেশনিং শুরু করে। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ে হাতে গোনা কয়েকটি পাম্প চালু, আর সেখানে শত শত মোটরসাইকেল চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে। তারপর এলো আরও বড় আঘাত। উত্তরের ৮ জেলায় ট্যাঙ্কার শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে গেলেন। পার্বতীপুর রেলওয়ে তেল ডিপো থেকে সরবরাহ বন্ধ হয়ে গেল। এই হল সংকটের দ্বিতীয় স্তর, আতঙ্কজনিত কৃত্রিম চাহিদার বিস্ফোরণ। কিন্তু মাঝখানে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে সেটা হল, এই দুর্বলতা কি একদিনে তৈরি হয়েছে, নাকি এটা দশকের পর দশক ধরে জমে ওঠা একটা কাঠামোগত ব্যর্থতা?
চলুন ফিরে যাই সেই ১৯৬৮ সালে। ইস্টার্ন রিফাইনারি যখন চালু হয়েছিল তখন তার ক্ষমতা ছিল প্রতিদিন ৩৪,০০০ ব্যারেল ক্রুড প্রক্রিয়ার, বছরে ১.৫ লাখ মেট্রিক টন। সেই যুগে এটাই ছিল যথেষ্ট। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এই রিফাইনারির আর কোনো বড় সম্প্রসারণ হয়নি। স্বাধীনতার পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে এলো, কিছু যন্ত্রপাতি আধুনিক হল, কিন্তু মূল সক্ষমতা রয়ে গেল প্রায় একই। দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে হল ১৭ কোটি, মোটরযান ১০ গুণ বাড়ল, শিল্প বাড়ল, বিদ্যুৎ কেন্দ্র বাড়ল, কিন্তু পরিশোধনাগার সেটা থেকে গেল এক জায়গায়। ERL-2 নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১০ সালে। ২০১৩ সালে সরকার ১৩,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল, কিন্তু এগোল না। ২০২২ সালে প্রস্তাব পুনরায় এলো, খরচ বেড়ে হল ২৩,০০০ কোটি। তারপর ২০২৪ সালে আবার আরেক দফা। প্রতিটি সরকারের আমলে কথা হলো, ফাইল চলল, কমিটি বসল, কিন্তু ভূমি কাটা শুরু হল না। এই টালাবাহানার মাঝেই বছরের পর বছর বাংলাদেশ আমদানি নির্ভর হতে থাকল। এলএনজি, যেটা বিদ্যুৎ কেন্দ্র আর সার কারখানার প্রাণ, তার কোনো অর্থবহ মজুদ ব্যবস্থা নেই। একটার পর একটা জাহাজ আসছে, ঘাটে লাগছে, খালি হচ্ছে, এই চক্রেই চলছে দেশের শক্তি ব্যবস্থা। এই কাঠামো যতদিন সুস্থ থাকে পৃথিবী ততদিন চলে, কিন্তু পৃথিবী যেদিন কাঁপে সেদিন এই ভঙ্গুর সুতোয় টান পড়ে। এখন আসি তৃতীয় একটি কারণে, যেটা নিয়ে কম কথা হয় কিন্তু এর প্রভাব কম নয়। বাজারে অনিশ্চয়তা তৈরি হলে এক শ্রেণীর ব্যবসায়ী সুযোগ খোঁজেন। যুদ্ধের আতঙ্কে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মজুদ করতে থাকেন এবং সরবরাহে বিঘ্ন ঘটান। পেট্রোল পাম্পগুলোতে বরাদ্দের চেয়ে কম তেল পৌঁছাচ্ছে, কিন্তু সেই তেল গেল কোথায়? পাম্প মালিকরা অভিযোগ করছেন যে ডিপো রেশনিং করছে, তারা চাইলেও পূর্ণ মজুদ রাখতে পারছেন না। একদিকে পাম্পে কম আসছে, অন্যদিকে গ্রাহক বেশি কিনছেন, মাঝখানে পিষ্ট হচ্ছেন পাম্প কর্মীরা। রামনা পেট্রোল পাম্পের মালিক নাজমুল হক জানালেন, তার পাম্পে প্রতিদিন শুধু মোটরসাইকেলের কাছে বিক্রি হয় ১৫,০০০ লিটার তেল। এর সাথে যোগ হচ্ছে প্রাইভেট কার। তেল ফুরোলে মানুষ বিশ্বাস করছে না, পাম্পের ট্যাঙ্ক খুলে দেখাতে হচ্ছে যে সত্যি খালি। এই হল সংকটের তৃতীয় স্তর, মজুবদারি আর সরবরাহ শৃঙ্খলের ভাঙন। এই তিনটি স্তর যখন একসাথে কাজ করে, ক্রুড সরবরাহে ব্যাঘাত, আতঙ্কজনিত বাড়তি চাহিদা এবং মাঝপথে মজুদদারি, তখন কাগজে কলমে পর্যাপ্ত উৎপাদন থাকলেও পাম্পে পৌঁছায় না তেল। এবার আসুন ঈদের প্রসঙ্গে। মার্চের শেষে ও এপ্রিলের শুরুতে ঈদ উল ফিতর উদযাপিত হয়। এই সময়ে দেশের লাখ লাখ মানুষ ঘরে ফেরে, বাস, ট্রাক, মোটরসাইকেল সব রাস্তায় নামে একসাথে। ঈদের পর প্রথম কার্যদিবসে খুলনার বেশ কয়েকটি পাম্পে অকটেন আর পেট্রোল শেষ হয়ে গেল। নোয়াখালীতে গ্রাহকরা ২ থেকে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেলেন মাত্র ২ লিটার জ্বালানি। মুন্সিগঞ্জে পাম্পে ঝুলছে নো অকটেন সাইন। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাইয়েব পাটুয়ারি বললেন, বার্ষিক চাহিদা সাধারণত ১০% বাড়ে, কিন্তু এই মুহূর্তে সরবরাহ চাহিদার চেয়ে ১০% কম, ফলে সংকট লেগে থাকছে। এর সাথে যুক্ত হয়েছে একটি যান্ত্রিক সমস্যা। পেট্রোল পাম্পের একজন কর্মচারী জানালেন, ব্যাংক বন্ধ থাকার কারণে জ্বালানির পেমেন্ট করা যায়নি, ফলে চালান আসেনি। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ, ডিপো বন্ধ, তেলের টাকা জমা না দিলে তেল মিলবে না। এই আমলাতান্ত্রিক জট খুলতে খুলতে পাম্প শুকিয়ে গেছে। সরকার কিন্তু বসেছিল না। বিপিসি নতুন নিয়ম জারি করল, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার। উদ্দেশ্য, মজুতদারদের সুবিধা কমানো, প্রকৃত ভোক্তার কাছে জ্বালানি পৌঁছনো। সরকার ৪ থেকে ৬ সপ্তাহের মজুদ গড়ে তুলেছে বিভিন্ন ক্যাটাগরির জ্বালানিতে। বিকল্প সরবরাহ রুট সক্রিয় করা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা যতদিন টিকবে সেটা নির্ভর করছে একটাই প্রশ্নের উপর: হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে? দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ বলছে, হরমুজ খোলার সময়রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হবে না। এবার একটু পেছনে তাকাই, সত্যিকারের প্রশ্নটা করি। পেট্রোল তৈরি হয়, কিন্তু ক্রুড আসে বাইরে থেকে। অকটেন তৈরি হয়, কিন্তু কনডেনসেট আসে বাইরের গ্যাস ক্ষেত্র থেকে। ডিজেল আমদানি হয় সরাসরি। এলএনজি আসে জাহাজে, মজুদ নেই। একটাই রিফাইনারি, ৫৬ বছরের পুরনো। এই কাঠামো দেখে একটাই প্রশ্ন মাথায় আসে: বাংলাদেশ কি নিজের শক্তি সুরক্ষিত রাখতে পারছে? সরকার ৩৫,৫৬৫ কোটি টাকার ERL সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করেছে, যা ERL-এর পরিশোধনা ক্ষমতা ৩ গুণ বাড়িয়ে ৪৫ লাখ মেট্রিক টনে নিয়ে যাবে। প্রকল্প শেষ হওয়ার কথা ২০৩০ সালে। যদি সেটা হয়, বাংলাদেশ তার মোট জ্বালানির ৬০% নিজেই পরিশোধন করতে পারবে। কিন্তু ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত ১৫ বছর যদি কেটে গেছে পরিকল্পনায়, তাহলে আগামী ৫ বছরে কি হবে?
বারবার প্রকল্পের খরচ বেড়েছে, বিদেশি বিনিয়োগ আসেনি, রাজনৈতিক পটপরিবর্তনে কাজ থেমেছে। এই ইতিহাস মনে রাখলে আশার পাশে সন্দেহও থাকে। তবে এর মধ্যেও একটা কথা বলা দরকার। বাংলাদেশের মানুষ অভিযোগ করছে পাম্পের লাইন নিয়ে। এটা ভালো। মানুষ প্রশ্ন করছে উৎপাদন থাকলে সংকট কেন? এটাও ভালো। কারণ এই প্রশ্নগুলোই একদিন নীতি নির্ধারকদের বাধ্য করবে উত্তর দিতে। যে ছেলেটা 2 লিটার পেট্রোল পেতে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, সে আসলে শুধু তেল চাইছে না, সে চাইছে একটা সুরক্ষিত ভবিষ্যৎ, একটা দেশ যেটা হরমুজ বন্ধ হলেও অচল হয়ে যাবে না। একজন বিশ্লেষক লিখেছেন, টাকার দর আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তথ্যই বলে দেবে এই সংকট শুধু জ্বালানিতে থাকবে নাকি পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। এটাই আসল পরীক্ষা। দেশে পেট্রোল তৈরি হয়, এটা গর্বের, কিন্তু সেই পেট্রোলের কাঁচামাল আসে হাজার মাইল দূরের এক সমুদ্রপথ দিয়ে। সেই পথে যুদ্ধের আগুন জ্বললে আমাদের পাম্প শুকায়। এই সত্যটা স্বীকার করাটাই পরিবর্তনের প্রথম পদক্ষেপ। ইস্টার্ন রিফাইনারির চিমনি থেকে আজও ধোঁয়া উঠছে। কর্ণফুলীর তীরে দাঁড়িয়ে সে যেন বলছে, আমি আছি, আমি চেষ্টা করছি, কিন্তু একা আমি কতটুকু পারব। বাংলাদেশের শক্তি নিরাপত্তার গল্পটা শুধু একটা রিফাইনারির গল্প নয়, এটা পরিকল্পনার গল্প, এটা সদিচ্ছার গল্প, এটা একটা দেশের গল্প যেটা শিখছে পৃথিবীর যে কোনো প্রান্তে আগুন লাগলে তার উত্তাপ এসে লাগে ঢাকার পেট্রোল পাম্পে। যতদিন না বদলাবে এই কাঠামো, ততদিন লাইনটা শেষ হবে না।